দেখুন, আজকে যে সিনেমাটা নিয়ে আমরা কথা বলবো, এটা বলার জন্য আমি কোনো স্ক্রিপ্ট বানাইনি। এটা খুবই স্পন্টেনিয়াস হবে। সেটার কারণ হচ্ছে স্ক্রিপ্ট বানাতে গিয়ে আমার ঘুম পাচ্ছিল। যেরকম সিনেমাটা দেখাতে গিয়ে আমি ঘুমিয়ে অলমোস্ট পড়েই ছিলাম, স্ক্রিপ্টটা বানাতে গিয়ে আমি ঘুমিয়ে পড়তাম। সিনেমাটার নাম হচ্ছে ঘুমন্ত। শোনেননি না? গৃহস্থ শুনেছেন? হ্যাঁ, ওটা ভুল করে নামটা দিয়েছিল। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো আজকালকার দিনে ফিল্ম মেকারদের ক্ষেত্রে এই প্রভাবটা খুবই অ্যাপ্লিকেবল হয়ে গেছে। কারণ তাদেরকে যদি আপনি ভালো ফিল্মের কথা বলেন, কেউ আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দেবে না। সবাই দেখবেন কোনো একটা অবস্কিওর ফ্রেঞ্চ, ইটালিয়ান, রাশিয়ান ফিল্মের কথা বলবে। এমন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরা থেকে ফিল্মের নাম বলবে আপনাকে, আপনি ভাববেন আপনি তো কিছুই জানেন না। মানে আপনি যেগুলোকে ট্র্যাডিশনালি ক্লাসিক ভালো ফিল্ম হিসেবে দেখে এসছেন, সেগুলোকে এরা সামহাও বলবে না এইগুলো ঠিক প্রপার ফিল্ম নয়। আমাদের উই হ্যাভ আ কিউরেটেড লিস্ট। নানান ফিল্ম দেখে নানান রকম ইনফ্লুয়েন্স নিয়ে ফলটা কোথায় পাওয়া যাচ্ছে? যখন আপনি সিনেমাটা বানাতেই পারলেন না, এত শিখে এত জেনে আমার কি লাভ হলো ভাই, যখন আমি একটা পাতি সাইকোলজিক্যাল থ্রিলার অবধি দাঁড় করাতে পারলাম না। কিছু ভালো আসপেক্ট রয়েছে ফিল্মটার, যেটা আগে বলেনি, খুবই কম। বাট একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যে ভালো আসপেক্টগুলো রয়েছে, এই ভালো আসপেক্টগুলো কিন্তু সচরাচর যে বাংলা সিনেমাগুলো হয় তাতে থাকে না। তো এটা একটা ডেফিনেটলি ব্রেথ অফ ফ্রেশ এয়ার ছিল। খুব প্লেজেন্টলি সারপ্রাইজ হয়েছিলাম যখন আমি প্রোডাকশন কোয়ালিটিটা দেখলাম, যখন ভিজুয়াল ফিলটা দেখলাম। ডেফিনেটলি দে হ্যাভ ট্রাইড হার্ড। মানে লন্ডনে গিয়ে শ্যুট করেছে। আই ডোন্ট নো ওয়েদার ইটস অ্যাকচুয়ালি লন্ডন অর নট, সেটা আমি চেক করিনি। ইফ আই এম রং দ্যাট আই এম সরি। বাট যেখানেই শ্যুট করেছে অ্যাব্রডে, লুক অ্যান্ড ফিলটা খুব ভালো এনেছে। দে হ্যাভ ট্রাইড টু রেপ্লিকেট দ্য হলিউড ফিল, এবং সামহাও যে বাজেট ওরা কাজ করেছে সেখানে পেরেছে, যতটুকু সম্ভব পেরেছে। এবার ফিল্মের নাম হচ্ছে গৃহস্থ, যেখানে মেন চরিত্রে রয়েছে রীতাভরী, অপর্ণা ওনার ক্যারেক্টারটার নাম। তো রীতাভরীর কিছু সাইকোলজিক্যাল প্রবলেমস রয়েছে। না, রীতাভরী রয়েছে, আমি কিন্তু অপর্ণার কথা বলছি না। সেটার কারণ হচ্ছে রীতাভরী যেভাবে ডায়লগ ডেলিভারিটা করেছে, আপনার মনে হবে আপনি কোনো আবৃত্তি কম্পিটিশনে গেছেন। প্রত্যেকটা লাইনও সুর করে করে বলছে, প্রত্যেকটা লাইন হ্যাঁ বলো কি করছো, সবই সুর, সবই কোয়েশ্চেন মার্ক। এবং কনিনিকা, তারপর রীতাভরী, এদের সবারই দেখলাম এরা বোধহয় চ চ চ ছ ছ ছ জ জ জ এই সাউন্ডগুলো বোধহয় এরা রীতিমতো সিরাপের মতো করে খায়। জানি না কারা এদের দিয়ে ডাবিং করায়, কানে লাগে বস, কানে লাগে। কেন এভাবে বলো? কোন বাঙালি বাড়িতে এভাবে কথা বলে আমি জানি না। শোনো চু কি ভাই, স্নেয়ার ড্রাম নাকি? মেল কাস্টে সাহেব ভট্টাচার্য ছিলেন, আরিয়ান ভৌমিক আর সৌরভ দাস, এবং এই তিনজনের ডিসেন্ট পারফর্ম করেছে। আমি বলবো যে ফিমেল কাস্টের থেকে অনেকটা বেটার। বাট সামহাও আরিয়ান দাসের ক্যারেক্টারটা একটু ওভার দ্য টপ হয়ে গেছিল। মানে মাঝে মাঝে হি ওয়াজ কোয়াইট ওভার অ্যাক্টিং। স্পিচ প্রবলেম তো সবার একটা রয়েছেই। দেখুন, এটা নিয়ে আমি প্রত্যেকটা রিভিউতেই বলি, আজকাল বাঙালিদের কি হয়েছে জানি না, প্রত্যেকেই অ্যাক্টিং করতে গিয়ে আর নর্মাল ডায়লগ ডেলিভারি পারে না। বাংলা ভাষা বলতে গিয়ে এরা প্রত্যেকে আবৃত্তি ফেজে আটকে যায়। তো যাই হোক, সেটা ইগনোর করলাম। বারবার এক জিনিস বললে তো আর ভাল লাগে না। অ্যাক্টিং ওয়াজ কোয়াইট পুয়ার, স্পেশালি রীতাভরীর অ্যাক্টিং আপনি নিতে পারবেন না। শি ওয়াজ কমপ্লিটলি মিসকাস্ট। আমার মনে হয় ওর জায়গায় কোয়েল মল্লিককে নিলে ফার বেটার হতো, মাচ বেটার অ্যাক্ট্রেস। ইনফ্যাক্ট কোয়েলের একটা সিনেমা রয়েছে রক্ত রহস্য বলে, ওখানে কোয়েলের অ্যাক্টিংটা যথেষ্ট ভালো ছিল। তো আমার মনে হয় শি উড হ্যাভ বিন ফার বেটার ফর দিস রোল। রীতাভরী অ্যাবসলিউট আইসোর, না ওকে শোনা যাচ্ছে না ওকে নেওয়া যাচ্ছে। এবং স্টোরিটা একদমই কাঁচা। মানে স্টোরিটা মনে হবে আপনার কোনো ক্লাস 4-5 এর বাচ্চা লিখেছে, এবং সেই স্টোরিটার ওপরে একটা খুব ভালো ডেভেলপ সিনেমাটোগ্রাফি ইউজ করে ডিরেক্টর একটা ফিল্ম দাঁড় করিয়েছেন। বাট প্রবলেম হচ্ছে, এনারা যেহেতু নানান হাই প্রোফাইল ফিল্ম স্টাডি করেন, দেখুন ইমেজ জুড়ে দিলেই ফিল্ম হয় না। আমি ফ্রেম বাই ফ্রেম যদি জুড়তে থাকি, দ্যাট ডাজন্ট মেক ইট আ ফিল্ম। আ ফিল্ম নিডস আ হার্ট, আ ফিল্ম নিডস আ সোল। এই গল্পের কোনো মাথা মুন্ডু নেই, হার্ট অ্যান্ড সোল তো অনেক দূরের ব্যাপার। অডিয়েন্স কিন্তু টাকা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে যাচ্ছে, এবং সেখানে কে অ্যানালিস্ট কে ক্রিটিক এসব বাদ দিন, নর্মাল লেম্যান, নর্মাল একজন অডিয়েন্স যখন দেখছে, সে এত কিছু বোঝে না। সে একটা গুড সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছে, একটা ভালো গল্প দেখতে যাচ্ছে।
ইফ ইউ আর টেকিং দেম ফর গ্রান্টেড, অ্যান্ড আপনি যদি ভাবেন যে আমি আঙুলের ওপর নাচাবো অডিয়েন্সকে, দেন ইউ আর হাইলি মিস্টেকেন। যখনই কোনো থ্রিলার হয়, দেখুন থ্রিলার লেখাটা কিন্তু খুব ইজি। আমরা যখন স্টোরি টেলিংয়ের কোনো আসপেক্ট জানতে চাই, যে কোনো ভালো স্টোরি রাইটার আপনাকে একটাই কথা বলবে, থিঙ্ক অফ দ্য এন্ড ফার্স্ট। আগে এন্ডিংটা ভাবো, তারপর বাকি স্টোরিটা বিল্ড করো। আদারওয়াইজ হোয়াট ইজ গোইং টু হ্যাপেন ইজ আ বাঞ্চ অফ গুড সিনস বাট উইদাউট আ পে অফ। একটা অডিয়েন্স কিন্তু পে অফ ছাড়া দেখা পছন্দ করে না। যখন কোনো হাইপ বিল্ড করছেন, কোনো একটা সিন দিয়ে সাসপেন্স বিল্ড করছেন, তারপর ওরকম পে অফ নেই। নেগেটিভসে অবভিয়াসলি একটা রয়েছে অ্যাক্টিং, ডায়ালগ ডেলিভারি, স্পিচ, এগুলো সব রয়েই গেছে। বাট মেন যে আসপেক্টটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলতে চাই, সেটা হচ্ছে দ্য বেসিক প্লট হোলস। একটা থ্রিলার যখন বানানো হয়েছে, ডিরেক্টর তো নিশ্চয়ই লিখেছে, বিকজ ইটস রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই মৈনাক ভৌমিক। তো এইসব দেখলে আমার খুব ভয় লাগে, জানেন তো, রিটেন অ্যান্ড ডিরেক্টেড দেখলে। সেটার কারণ হচ্ছে ওয়েন ইউ আর রাইটিং অ্যান্ড ডিরেক্টিং, there is no one to tell you what you are doing wrong. আপনার যেটা মনে হচ্ছে বস আমি এটাই করব, বাট ইউ শুডন্ট টেক ইউর অডিয়েন্স অ্যান্ড ইউর ফ্যান্স ফর গ্রান্টেড। হলিউড স্টাইলে একটা ভালো পোস্টার বানিয়ে নিলাম, দেন একটা এমন টাইটেল দিলাম যেটা দেখে লোকে ভাববে টাইটেলটা এরকম কেন। গৃহস্থ, গৃহস্থ মানে কি বুঝি আমরা? সংসারী কেউ, সংসার রিলেটেড স্টাফ। বাট এখানে ওরকম কোনো ব্যাপার নেই। ট্রেলারে যা দেখানো হয়েছে যে শি স্টাক ইন দ্যাট হাউস, এবং যা হচ্ছে বাড়ির মধ্যেই হচ্ছে, শি প্রবাবলি হ্যাজ সাম ফোবিয়া, শি প্রবাবলি হ্যাজ সাম মেন্টাল ইস্যুস। এবার আসা যাক আসল ইস্যুতে। তো এই অপর্ণার ক্যারেক্টারটা, এ একটা বাড়িতে থাকে লন্ডনে, এবং দেখা যাক প্রথম সিনেই দেখাচ্ছে যে শি হ্যাজ আ কিড, যে একজন তার ক্রিবে একটা বাচ্চা রয়েছে। খুব এভিডেন্টলি বোঝা যাচ্ছে যে সেখানে কোনো বাচ্চা নেই। ও স্পয়লার দিয়ে দিলাম না? বাট আপনি কি সত্যি দেখতে যেতেন? ছাড়ুন, চলুন লেটস কন্টিনিউ। তো যাই হোক, বাচ্চাটা ওখানে রয়েছে, এটা ডাইরেক্টর আপনাকে বোঝাতে চাইছেন, বাট আপনি বলছেন আরে ভাই আমি বুঝতে পারছি ওখানে কোনো বাচ্চা নেই। গেল, এবার অপর্ণা ওখানে একলা থাকে, ওর হাজব্যান্ডের সাথে ও সেপারেটেড ফর সাম রিজন। হাজব্যান্ড হচ্ছে সৌরভ দাস, এবং ক্যারেক্টারের নাম আমি বলছি না, একদম ইম্পর্টেন্ট নয়। সৌরভ দাসকে বোধহয় মানে ওই পূর্ণিমার চাঁদের মতো এক দুবার দেখা গেছে, বাকি আর ওর কোনো রোল নেই সেরকম। তারপর শি হ্যাজ আ সিসিটিভি, মানে সিরিজ অফ সিসিটিভি ক্যামেরাস, যেগুলো নানান দিকে পয়েন্ট আউট করা হয়েছে। একটা মেন গেটে, একটা আবার ওর নেবারের পুরো ডাইরেক্ট বেডরুমে, নেবারের গেট মেন গেটের দিকে। তো এইসব ওর সারাদিন কাজ হচ্ছে ল্যাপটপে শুধু এই সিসিটিভিটা দেখে, ও কে কোথায় এলো কি করে এটা স্টাডি করে। Then she leads a lot of crime fiction novels. এবার while she is spying on her neighbors, এরকম a family moves in next door, এবং সেই ফ্যামিলির সাথে ও somehow জড়িয়ে যায়, and blah blah blah। আর স্টোরিতে বেশি ডিটেলে গেলাম না আমি, সেটার কারণ হচ্ছে স্টোরিটা বলার যোগ্য নয়। যাই হোক, মুভিতে প্রচুর গ্লেয়ারিং এরার্স রয়েছে, যেগুলো ডাইরেক্টর কিভাবে দেখতে পাইনি আমি জানি না। উনি তো এমনিও চশমা পরেন, চশমাটা বোধহয় বাড়িতেই রেখে চলে গেছিলেন লন্ডনে। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট, প্রথম সিনে যখন দেখানো হয় যে একজন বেল বাজালো, এবং অপর্ণা মানে রীতাভরি যখন গিয়ে দরজা খুললো, শি মিটস আ গার্ল, টিয়া বলে একটা মেয়ে, ওই যার কথা বললাম যে দ্য ফ্যামিলি হু মুভড ইন নেক্সট ডোর, এবং তার সাথে কথা বলার পর ওর হাজব্যান্ডকে ফোন করে। দে আর নাও সেপারেটেড। তো হাজব্যান্ডকে বলে যে এরকম মেয়েটার সাথে কথা হলো, এবং হাজব্যান্ড বলে যে ও তুমি তাহলে দরজা খুলেছো, নবে হাত দিয়েছো, তার মানে নিশ্চয়ই তুমি হাত ধুয়েছো। তো এটা শোনার পর আমরা যারা একটুখানি সাইকোলজিক্যাল ইস্যু স্টাডি করেছি তারা বুঝি যে প্রবাবলি শি হ্যাজ গট ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো ও এরকম কিছু রিচুয়ালস রয়েছে হয়তো, যে শি ইজ অলসো প্রবাবলি হাইজিন ফ্রি, যে কিছুতে হাত দিলে বা কারুর সাথে কন্ট্যাক্ট হলে শি ওয়াশেস হার হ্যান্ড, এরকম কিছু রিচুয়ালসও ফলো করে। তো ফাইন, এটুকু এস্টাবলিশ করলো। তারপর যতবার ও দরজা খুলেছে, যতবার ওর কারুর সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়েছে, দিস ইস্যু হ্যাজ নেভার কাম আপ যে ও হাত ধোয় বা ওর এরকম কোনো কম্পালশন আছে। ইনফ্যাক্ট টিয়া যখন ওর কাছে নিয়ে আসে একটা কেক বেক করবে বলে, ও বলে যে আমি আমার কিচেনে কাউকে অ্যালাউ করি না। দেন শি ইজ লাইক ফাইন, ঠিক আছে আমি একটু অ্যালাউ করছি, তুমি বাইরে দাঁড়াও। এরপর যখন কনিনিকা মানে টিয়ার যে মা, ও যখন আসে, ও যখন কিচেনটা ইউজ করে বলে আমি তোমার জন্য চা বানিয়েছি, অপর্ণা মানে রীতাভরি ইজ কমপ্লিটলি ফাইন, শি হ্যাজ গট নো ইস্যুস। আমরা জানি, ইনফ্যাক্ট আমার কয়েকজন ক্লোজ ফ্রেন্ড রয়েছে যাদের ওসিডি রয়েছে,
তাদের যদি ওসিডি থাকে এবং তাদের যদি এরকম কিছু রিচুয়ালিস্টিক বিহেভিয়ার ফলো করে তারা, দে ক্যান নেভার লিভ উইদাউট দ্যাট। ওরা যদি ওরকম দরজা হাত দিয়ে ওদের হাত ধুতে হয় তো, এবং কারোর কন্ট্যাক্টে এলে কাউকে যদি কিছু টাচ করতে হবে বারণ করে, যদি সেই লোকটা সে কাজটা করে দেয়, দে হ্যাভ টু গো অ্যান্ড আনডু ইট ইন সাম সর্ট অফ ওয়ে। মানে ওদের আইদার হাত ধুতে হবে বা জায়গাটা ক্লিন করতে হবে। সো দে ক্যানট লিভ উইদাউট দ্যাট। তো এখানে প্রথমে তুমি দেখালে একজন একটা ইস্যু রয়েছে একটা সিনের জন্য, যে দেন ফর দ্য রেস্ট অফ দ্য ফিল্ম ইউ ফরগট দ্যাট। আর এই ফার্স্ট সিনটার আরেকটাও সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে যখন ওর হাজব্যান্ড বললো যে আচ্ছা তুমি তার মানে দরজা খুলেছো, নবে হাত দিয়েছো। আই ডোন্ট থিঙ্ক আপনাকে আপনার হাজব্যান্ড, ওয়াইফ, মা, বাবা, কাকা, জ্যাঠা কেউ এরকম বলে তুই নবে হাত দিয়েছিস। সেটা দুটোই কনক্লুশন হতে পারে, যে একটা হচ্ছে আপনার বাড়িতে খুবই কম লোক আসে, সেই জন্য এই ম্যাটারটাকে এত স্পেসিফিকভাবে মেনশন করা হয়েছে। আরেকটা হচ্ছে আপনার যেটা বললাম ওসিডি আছে। তো এখানে ওসিডি ইস্যুটাকে তার তোলা হলো নাই। এবং তারপর রেস্ট অফ দ্য ফিল্মে যখন দেখলাম যে ওর বাড়িতে এত লোক আনাগোনা হয়, যে দিস নব টার্নিং থিং শুড নট হ্যাভ বিন মেনশন অ্যাট অল। এটা ডিরেক্টর হঠাৎ তখন লেখার জন্য মনে হয়েছে, হ্যাঁ মানে অ্যাট ওয়ান পয়েন্ট হি ওয়াজ ট্রাইং টু বিকাম আগাথা ক্রিস্টি, নেক্সট টাইম হি ওয়াজ ট্রাইং টু বিকাম আই ডোন্ট নো ময়না ভৌমিক। টিয়ার মা কনিনিকা, ও যখন ওদের ঘরে ঢোকে, দ্যাট এন্টায়ার সিন মেক্স নো সেন্স। ওখানে 2-3টে গ্লেয়ারিং এরর রয়েছে, যেটা বলে দিই, এগুলো সবই পরে জানতে পারবে রীতাভরি। বাট দ্য বেসিক ফ্যাক্ট ইজ, কনিনিকা গেছিল রীতাভরির বাড়ির টেনেন্ট দেবু ওর বাড়িতে পার্টিতে, ওকে, ওর ঘরে পার্টিতে গেছিল, which is weird because Debu is a college student and Koninika is a middle-aged woman, more than middle-aged. তো ওরকম একজন মহিলা একটা রকম বাচ্চা ছেলের বাড়িতে পার্টি করতে কি করতে গেছিল, দ্যাট মেড অ্যাবসলিউটলি নো সেন্স। ঠিক আছে, সেটা আমি অ্যাজিউম করে নিলাম, হু অ্যাম আই টু জাজ। তো গেছিল। এবার রীতাভরির সামহাও ওখানে ওভারডোজ হয়ে যায়, শি ইউজ টু হ্যাভ সাম স্লিপিং পিলস অর সামথিং, এবং সেখান থেকে ওটি হয়ে গিয়ে ও অজ্ঞান হয়ে যায় ওর রুমে। এবং নিচে যদি এরকম লাউড মিউজিকে পার্টি হচ্ছে, তাহলে এই কনিনিকা ওপরে কি ঘটনা ঘটছে সেটা জানতে কি করে পারলো? অ্যান্ড শি সিম্পলি গোজ ইন, চা বানিয়ে এনেছি এবং রীতিমতো ওদের মধ্যে একটা কনভারসেশন হলো। একবারও রীতাবাড়ি বললো না আচ্ছা তুমি এলে কি করে, আমার বাড়ির চাবি কোথায় পেলে, কখন নক করলে, তুমি কোথায় এসছো? নো, কারণ ভূতের মতো এলো, ভূতের মতো চলে গেল। ডিরেক্টর বোঝাতে চাইলো এটা কি ভূত। এবং এরকম অনেকগুলো ইনস্টেন্স আছে যেখানে ডিরেক্টর আপনাকে বলবে ভাবুন তো এটা কি সত্যি না এটা মিথ্যে। আরে আমি জানি এটা সত্যি, তুই নিজে নেশাটা কম কর। আর পরে যখন আপনি জানবেন যে এই সাহেব আর কনিনিকা এরা দুজনে মিলে প্লট করছিল ফর সামথিং নট ইম্পর্টেন্ট, তাহলে অ্যান্ড ইন ফ্রন্ট অফ পুলিশ দে কনস্ট্যান্টলি কেপ্ট অন ডিনাইং যে কনিনিকার ক্যারেক্টারটাই এক্সিস্ট করে না। এটা কিন্তু ইন্ডিয়া না, দিস ইজ লন্ডন। একটা গোটা মানুষকে এরকম হাপিস করে দেওয়া সম্ভব নয়। সে ইন্ডিয়া থেকে গেছে লন্ডনে, অ্যান্ড পুলিশকে বললেন, পুলিশ হচ্ছে ওকে আই ডোন্ট ওকে হু ইজ দিস পারসন। আরে চুপ কর, তোদের মাথায় এইটুকু বুদ্ধি নেই? একটা বাড়ির মধ্যে একটা ফরেন ন্যাশনাল রয়েছে এবং তাকে তুমি আইডেন্টিফাই করতে পারছো না। যেমন রীতাবাড়ি বলছে যে আমি ওদের বাড়িতে একটা লোক এরকম মহিলাকে দেখেছি, এরকম একটা মহিলা রয়েছে। পুলিশ ইজ লাইক নো স্যার উই আর ডক্টর, ওকে শি ইজ ডিলিউশনাল ব্লা ব্লা ব্লা। এবং যদি সাহেব চেয়েই থাকে যে অপর্ণার আইডেন্টিটিটা কারোর সামনে না বেরিয়ে আসুক, তাহলে অপর্ণা স্বেচ্ছায় দেবুর কাছে পার্টি করতে কেন এলো? আবার ও হঠাৎ চা খাওয়াতে কেন গেল রীতাভরিকে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দিস মেক্স নো সেন্স। মানে আমি চাই না আমার আইডেন্টিটি কেউ জানুক, আমি ট্যাং ট্যাং করে অন্যর বাড়িতে গিয়ে তাকে চা খাইয়ে দিয়ে চলে এলাম। হ্যাঁ বুঝতাম যদি এটার কোনো প্লটের সাথে সিগনিফিকেন্স থাকতো, যে আমি তোমাকে দেখা দিয়েছি ফর সাম বিকজ আই হ্যাভ সাম আলটিরিয়ার মোটিভ, এসব কিছুই নেই। দেবুর ক্যারেক্টারটা প্লে করেছে আরিয়ান ভৌমিক। দেবু হচ্ছে রীতাভরির টেনেন্ট। নাও দিস টেনেন্ট থিং মেক্স নো সেন্স। দেখুন সবার বাড়িতে একটা ভাড়াটে থাকতে পারে, বাট সিচুয়েশনটা ভালো করে বোঝার চেষ্টা করুন। রীতাভরির বাচ্চা স্টিল বর্ন, সে বেঁচে নেই, হাজব্যান্ড সেপারেটেড, মানে এরকম মেন্টাল স্টেটে একটা ওয়াইফ রয়েছে, হাজব্যান্ড সেপারেটেড হয়ে গেছে এবং কেউ তাকে দেখরেখ করার জন্যও নেই, বাড়িতে রীতাভরি একলা থাকে।
আবার একটা রকম প্রাপ্তবয়স্ক কলেজ গোয়িং স্টুডেন্ট, একটা ছেলে, সিঙ্গেল ছেলে, দেবু টেনেন্ট হিসেবে থাকে একতলায়। খুব ভালো, আমি বুঝলাম খুব ওয়েস্টার্ন মেন্টালিটির ফ্যামিলি। এবং এই দেবুকে কোনোদিন ওর হাজব্যান্ড দেখেইনি, সেটাও বুঝে নিলাম। এবং এই দেবুকে বাকিও অন্য কেউ দেখতে পায় না, মানে যখন পুলিশ আসে বা ওর হাজব্যান্ড যখন দেখা করতে আসে তখন এই দেবু থাকে না। ডিরেক্টর বোঝাতে চাইছে এই দেবুও কি ভূত। বাট এরকম প্লট যখন আপনি বিল্ড করছেন, এরকম যখন সাসপেন্স বিল্ড করছেন, তখন এর একটা পে অফ ডেফিনেটলি দরকার। আপনারা যদি সিক্স সেন্স দেখে থাকেন এম নাইট শ্যামলানের, তাহলে ওখানে যখন সাসপেন্সটা বিল্ড করছে, লাস্টে যখন রেভেলেশনটা দিত, যে প্রথমে বলে দিল আই সি ডেড পিপল, সেখান থেকে ব্রুস উইলিসের ক্যারেক্টারটা যখন জানতে পারলো যে হি ওয়াজ ডেড অল অ্যালং, এই সাসপেন্সটা যে ব্রেক করা লোকের সামনে, এটা চূড়ান্ত পে অফ। ইউ উইল ফিল স্যাটিসফাইড। একটা থ্রিলার বিল্ড করে যদি আমি পে অফটা না দিতে পারি, দেন আই এম কমপ্লিটলি আনসাকসেসফুল ইন রাইটিং অর ক্রিয়েটিং আ থ্রিলার। সিনেমাটা প্রথম টিল ইন্টারমিশন আপনাকে ঘুম পাড়াতে পুরোপুরি সাকসেসফুল হবে। আমি জেগেছিলাম বিকজ আই হ্যাভ ট্রিমেন্ডাস উইল পাওয়ার। আমি বলেছিলাম না, আমাকে এই ফিল্মটা দেখতেই হবে, যাতে আমি বাড়ি এসে রিভিউ করতে পারি আর আপনাদের বাঁচাতে পারি, যাতে আপনারা ওখানে গিয়ে টাইম, এফর্ট অ্যান্ড মানি কোনোটাই ওয়েস্ট না করেন। তো টিল হাফ টাইম মোটামুটি পুরো ঘুম পাড়ানোর পর, হাফ টাইমের পর থেকে আস্তে আস্তে স্টোরিটা পিক আপ তোলে। এবং পিক আপ তুলতে গিয়ে তখন ডাইরেক্টর মনে পড়ে, আরে বাবা, আমি তো সাইকোলজিক্যাল থ্রিলার লিখছিলাম, তো এবার সাইকোলজিক্যাল থ্রিলার থেকে তো আমি, দেখুন আফটারঅল বাঙালি, টলিউডে কাজ করে, তো সাইকোলজিক্যাল থ্রিলার দিয়ে তো আর পেট চলবে না, তো লাস্টে আমাকে মাল মশলা, ফ্যামিলি ড্রামা সব ঢুকিয়ে দিতে হবে। এবং এই দেবুকে ইনক্লুড করাটা কিন্তু একটা ফানি অ্যাঙ্গেল এনে দিচ্ছে, মানে ফানি সিনেমার ক্ষেত্রে ফানি না, স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে ফানি। সেটা হচ্ছে দেবু একজন টেনেন্ট, ভালো করে বুঝবেন। আমার একতলায় যদি একটা টেনেন্ট থাকে এবং তার কাছে নিজস্ব চাবি রয়েছে ঢোকার জন্য এবং বেরোনোর জন্য, তার মানে ফ্রন্ট গেটটা যথেষ্ট অ্যাক্সেসেবল। এবং এই দেবু কিন্তু রীতিমতো পার্টি করে, লাউড মিউজিক করে, সেই নিয়ে অপর্ণা অনেকবার ফোন করেছে পুলিশকে, পুলিশ এসছেও, অনেক সময় কমপ্লেন উইথড্র করে নিয়েছে, ফলস অ্যালার্ম রেজ করেছে। তো এইটুকু বোঝা যাচ্ছে যে ফ্রন্ট গেটে প্রচুর লোক আসে যায়। দ্যাট মেক্স এস গো ব্যাক টু দ্য ফার্স্ট পয়েন্ট, যেখানে বলেছিল তুমি নবে হাত দিয়েছো, তাহলে তো তোমাকে হাত ধুতেই হবে। সেটার ইমপ্লিকেশন, সিনেমা ট্রেলারের ইমপ্লিকেশন, টাইটেলের ইমপ্লিকেশন হচ্ছে এই বাড়িতে বিশেষ লোকজন আসে না, শি ইজ আইসোলেটেড, সেক্লুডেড। শি ইজ নট এট অল আইসোলেটেড, শি ইজ আ ভেরি নোজি পারসন। মানে ইনফ্যাক্ট ওর কাজ হচ্ছে লোকের বাড়িতে ঝেঁকে দেখা। এরকম একটা ইলিগাল আসপেক্ট রয়েছে ফিল্মে, যেটা নিয়ে কেউ ইস্যু রেজই করেনি। সেটা হচ্ছে সিসিটিভিগুলো ডিরেক্টলি নেবারের বেডরুমে পয়েন্ট করা। ভাই, দ্যাটস ইলিগাল। ইন্ডিয়াতে তো ধরবে পরের কথা, লন্ডনে কোনো চান্স নেই ছাড় পাওয়ার। এবং এই অপর্ণার টেনেন্টের কেন প্রয়োজন ছিল এটাও কিন্তু ফিল্মে বলা হয়নি। ডিড শি ওয়াজ শি ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট অন দিস রেন্ট, ওর হাজব্যান্ড কি ওকে মেনটেনেন্স বা অ্যালিমনি বা কিছু এরকম দিচ্ছে, যদিও দে ওয়ার নট ডিভোর্স, বাট স্টিল হাজব্যান্ডের সাথে ওর যা রিলেশন মনে হলো, আই ডোন্ট থিঙ্ক দে ওয়ার ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, বিকজ ও আসছিল, গ্রসারি কিনে দিচ্ছিল, হি ওয়াজ ইনফ্যাক্ট বাইং ডাইপার্স ফর দ্য কিড। এই সিনটাকে একমাত্র রাখা হয়েছে আপনাকে আর আমাকে কনফিউজ করার জন্য, মানে অডিয়েন্সদের কনফিউজ করার জন্য, যে দের ইজ আ কিড, সি দ্য হাজব্যান্ড ইজ অলসো গিভিং ডাইপার্স। বাট এরকম কয়েকটা সিন আছে যেখানে টিয়া বলুন, দেবু বলুন, এরা হঠাৎ করে লাউড অ্যান্ড ভায়োলেন্ট হয়ে যাচ্ছে অন অপর্ণা, অ্যান্ড অপর্ণা ডাজন্ট সে এনিথিং। দেখুন, একজন খুব সফট হতে পারে, একজনের পার্সোনালিটি সফট হতে পারে, বাট আপনি যখন একটা ক্যারেক্টার লিখছেন, যখন এরকম লাইন্স বানাচ্ছেন, তখন তার কিছু ক্যারেক্টার মোটিভেশন দিতে হবে। ডোন্ট রাইট সামথিং র্যান্ডামলি। আমি হঠাৎ করে কথা বলছি, ধরুন চুপ করে গেলাম, আপনি বলবেন না এই ভিডিওটা পজ করে ভাই স্কিপ করে যায়, হঠাৎ চুপ হয়ে গেল কেন? তো এবার সিনেমা হলে তো আর আমরা বন্ধ করে বেরিয়ে যেতে পারি না, তাই সহ্য করতে হচ্ছিল। বাট দ্য ফ্যাক্ট ইজ, ক্যারেক্টারের মোটিভেশন, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এসবের ঘন্টাও কিছু নেই। প্রথমে আমি বলেছিলাম যে কিছু ভালো ভিজুয়াল আসপেক্টস রয়েছে এই ফিল্মের, হলিউড স্টাইলে করার চেষ্টা করেছে, উইচ ইজ গুড। বাট ওই যেটা বলি, কপি করনে কে লিয়ে ভি আকল, মানে নকল কে লিয়ে ভি আকল চাহিয়ে। তো এখানে উনি নকল তো করে নিয়েছেন, বাট আকালটা ওনার খুব একটা ছিল না। উনি যে শর্টসগুলোকে নিয়েছেন, শর্টসগুলোর
মেন্টালিটিটা বোঝেননি, শর্টসগুলোর সোলটা বোঝেননি, উনি শুধু শর্ট বাই শর্ট ওটাকে কপি করেছেন। আননেসেসারি ডলি জুম, আননেসেসারি স্নরি ক্যাম শর্টস, প্রচুর স্নরি ক্যাম শর্টস রয়েছে। লিটারালি রীতাভরির এখান থেকে শর্টগুলো নেওয়া হয়েছে, মানে ক্লোজ আপস একরকম। আপনি সিনেমাটা দেখে আসার পর আপনি বলতে পারবেন যে রীতাভরি ভ্যাক্সিং করেছে না থ্রেডিং করেছে, এত ক্লোজ আপ নিয়ে নিয়েছে। তারপর আবার সাইকেডেলিয়া ইনডিউস করার জন্য ট্রিপি শর্টস রাখা হয়েছে। ভাই শর্টস বাদ দে, স্টোরিটা লেখ। হোয়াট ইজ ইয়োর অবসেশন উইথ শর্টস? গল্পে জোর দাও না। শর্টস রয়েছে এমনভাবে প্যান করছে, এমন করে জুম ইন করছে, মনে হচ্ছে ভালো মিউজিক দিয়েছে, ভালো বিজিএম রয়েছে, মনে হচ্ছে কিছু একটা হবে, হচ্ছেই না কিছু। গল্পই তো নেই, সিঁড়ি দিয়ে নামছে এমন মিউজিক হচ্ছে, মনে হচ্ছে এই সাইড থেকে ভ্যালাক চলে আসবে। তো আপাতত এইটুকুই বলবো, অলরেডি অনেক বেশিই বলে ফেলেছি। ইউজুয়ালি ভিডিওর এই টাইমে আমি আপনাদের বলি যে সিনেমাটা হলে রয়েছে বা নানান ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে, সেখানে আপনারা দেখে আসুন। বাট এটার ক্ষেত্রে আমি সেটা একদমই সাজেস্ট করব না, কারণ আমি চাই না আপনাদের কোনো সাইকোলজিক্যাল টর্চার হোক আপনাদের ওপরে। এই সিনেমাটা স্কিপ করাই বেটার অপশন। ভালো অ্যাসপেক্ট ছিল, বাট সেগুলো নট ওয়ার্থ ইট। ওগুলো দেখার জন্য আপনি আপনার টাইম, এফোর্ট অ্যান্ড মানি ওয়েস্ট করতে পারবেন না। খারাপটা এখানেই লাগে যখন টলিউডের অবস্থাটা এরকম দেখি, যেখানে কিছু ফিল্ম যেগুলোতে খুব দারুণ স্টোরি রয়েছে তারা ভিজুয়াল আসপেক্টে ফোকাস করেই না। কিছু ফিল্ম যেরকম এটা, যেখানে ভিজুয়াল আসপেক্ট খুব ভালো, বাট এরা স্টোরির ওপর ফোকাস করেনি। কিছু ফিল্ম আছে মানে দেবাদিদেব যারা করেন, যেখানে দারুণ প্রোডাকশন ভ্যালু, প্রচুর টাকা ঢেলেছে, সেখানে অ্যাক্টিংয়ের অ্যাও নেই। তো টলিউডটা এরকমই হয়ে গেছে, বুঝলেন তো? কেউ ভালো গল্প লেখে, তো কেউ ভালো সিনেমাটোগ্রাফি করে, কেউ ভালো অ্যাক্টিং করে, সব এক জায়গায় আসছে না। এরকম একটা প্রোডাক্ট পাচ্ছি না যেটা দেখে বলি হ্যাঁ দিস ইজ 10 on 10। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো ওপিনিয়ন্স, কমেন্টস বা রিকোয়েস্ট থাকে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আই ট্রাই টু রিপ্লাই টু এভরিওয়ান। তো আপাতত পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ